সমাজ সেবামূলক কাজ করতে হবে এবং এরা একটা সমাজ সেবামূলক কাজের মধ্যে এদের একটা দৃষ্টান্ত আছে। মায়ের ঘাট আপনারা নাম শুনেছেন। আমরা বাগবাজারের কাছে মা শারদামণির বাড়ি সবাই জানি, কিন্তু মায়ের ঘাট, যে মায়ের ঘাটটা একসময় জঙ্গল ছিল, সেই জঙ্গলকে পরিষ্কার করে যারা প্রথম উদ্যোগ নিয়েছিলেন এই বাগবাজার রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়েছিলেন এবং পরবর্তীকালে সেই ঘাটকে সংস্কার করে এখন সেটা যাকে বলে একটা তীর্থক্ষেত্র। মা শারদামণি সেইখানে চান করতেন। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার, উত্তর কলকাতার প্রদীপ কুমার দা রয়েছে এই মুহূর্তে এমনই একটা জায়গায়, তীর্থক্ষেত্র। বাগবাজারের মাটি সোনার চেয়েও খাঁটি। আর এই বাগবাজারের মাটি, আমরা জানি বাগবাজারের মাটিতে মা শারদামণি একসময় এইখানেই বসবাস করতেন। আমরা জানি যে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, কার না বাড়ি এই উত্তর কলকাতাকে ঘিরে। আমরা তাই উত্তর কলকাতায় যারা জন্মেছি তারা নিজেরা ধন্য মনে করি। আজকে যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরব, বাগবাজার মায়ের বাড়ি যে ঘাট, মা শারদামণি যে ঘাটে কাক ভরে যাকে বলে অন্ধকার রাতে চান করতেন, স্নান করতেন, সেই ঘাটটা, এই ঘাটটা একসময় জঙ্গলে ভরা ছিল এবং সমাজ বিরোধী আড্ডা ছিল। কিন্তু এই ঘাটটাকে মানুষের সামনে একটা পূর্ণভূমি হিসেবে তীর্থক্ষেত্র করার জন্য যারা উদ্যোগ নিয়েছিলেন তারাই হচ্ছে এই ক্লাবের সদস্যরা, যারা প্রাক্তন রয়েছেন, নবীনরা রয়েছেন। বাগবাজার রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাব। আপনার ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসতে বলছি। দেখুন, শ্রীরামকৃষ্ণ শরণম মায়ের ঘাটের নবরূপায়ণের প্রাথমিক উদ্যোক্তা বাগবাজার রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাব। ইয়েস, এই হচ্ছে বাগবাজার রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাবের সদস্যরা রয়েছে। কোথায় নম্বর? 8 নম্বর রামকৃষ্ণ লেন, কলকাতা 7,03,000। 1976 সালে এটা এস্টাবলিশড হয়েছিল এবং আন্ডার রেজিস্টার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা পড়ে দিই, হয়তো অনেকে লেখাটা পড়তে পারবেন না। শ্রী শ্রী মা শারদা দেবী বাগবাজারের উদ্বোধনের বাড়িতে 1909 থেকে 1920, মানে 19টা বছর থাকাকালীন, 11 বছর, মাফ করবেন, 11 বছর থাকাকালীন এই ঘাটে প্রায় প্রতিদিন স্নান করতে আসতেন। প্রায় নয়, প্রতিদিন স্নান করতে আসতেন। সেই কারণে এই ঘাটটি আজ একটি পবিত্র তীর্থ। এই তীর্থভূমির মর্যাদা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। গত 2005 সালে এই ঘাটের যে নবরূপায়ণ হয় তার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে এই ফলকটির আবরণ উন্মোচন করেন স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, অধ্যক্ষ শ্রী শ্রী মায়ের বাড়ির। এই পুণ্যলগ্নে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, সম্পাদক স্বামী বিবেকানন্দ পৈতৃক ভবন, স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ উত্তর কলকাতা, শ্রীমতী মঞ্জুশ্রী চৌধুরী পৌরমাতা 7 নম্বর ওয়ার্ড এবং এই সংশ্লিষ্ট অন্য সকলকেও 29শে মার্চ 2015 শ্রী শ্রী বাসন্তী নবমীর দিনে এই প্রস্তর ফলকটি স্থাপন হয়েছিল। আজকে সেই সমস্ত নবীন, এরা হয়তো নবীন কিন্তু প্রবীণ ব্যক্তিত্বরা রয়েছেন, এরা সব প্রবীণ ব্যক্তিত্ব। আজকে এই ক্লাবের তত্ত্বাবধানে একটা বড় রক্তদান শিবির চলছে ক্লাব প্রাঙ্গণে, এখনও রক্তদান শিবির চলছে। কিন্তু এই ঘাটটাকে আপনাদের সামনে প্রচারে আনার জন্য চলুন এই তীর্থক্ষেত্রের ভেতরে নিয়ে যাই। চলুন সবাই। মায়ের ঘাট বাগবাজার
শ্রী শ্রী মায়ের স্পর্শধন্য এই প্রাচীন ঘাটের পুনঃসংস্করণের সঙ্গে যুক্ত হতে পেরে কলকাতা পৌর সংস্থা গর্বিত। এই তোরণ নির্মাণ করে শ্রী শ্রী মায়ের প্রতি এই পুরসভার পক্ষে শ্রদ্ধা প্রকাশ করেছেন কলকাতার মহানাগরিক মাননীয় সুব্রত মুখোপাধ্যায়। 1 ফেব্রুয়ারি 2005 স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি, বাগবাজার, কলকাতা। চলুন এবার ভেতরে নিয়ে যাই। যে গঙ্গা দূষণ রোধ করুন, এটা বিরাট ব্যাপার, এটা একটা বিশাল প্রচার যে গঙ্গায় ময়লা ও আবর্জনা ফেলবেন না, মায়ের ঘাট পরিষ্কার রাখুন। অর্থাৎ এই যে মায়ের ঘাট, সারদা মায়ের ঘাট, আপনার ব্যবহার, আপনার পরিচয়। চলুন আরো ভেতরে নিয়ে যাই। এই হচ্ছে সার্কুলার ট্রেন লাইন, অর্থাৎ চক্র রেলের লাইন। এই যে যেদিকটা আমি দেখাচ্ছি বাঁ দিয়ে, মাফ করবেন, এইটা হচ্ছে বাগবাজার স্টেশন। হ্যাঁ, এইদিকে টালা দিকে চলে গেছে, আমার বাঁহাতটা টালার দিকে চলে গেছে। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাগবাজার স্টেশন, অর্থাৎ সার্কুলার যে রেল। আমরা জানি যে গঙ্গার ধার দিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সার্কুলার রেল। চলুন আবার ট্রেন লাইন টপকে যাই। এই যে স্পেসটা ঘিরে রাখা রয়েছে, এটাই হচ্ছে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আছে, তাদের বাড়িতে শ্রাদ্ধ করার হয়তো স্পেস নাই, জায়গা নাই। তারা যদি মায়ের বাড়িতে তারা লিখিত একটা দরখাস্ত করেন, মায়ের বাড়িতে যদি দেখা যায় যে মহারাজ বলেন হ্যাঁ খালি আছে, তাহলে এই পবিত্র পুণ্য তীর্থভূমিতে আপনি আপনার প্রিয়জনের শ্রাদ্ধ কর্মাদি এইখানেই করতে পারবেন, গঙ্গার ঘাটে। অর্থাৎ দেখতে পাচ্ছেন, এখানে এদিকে আসতে বলছি, দেখতে পাচ্ছেন মায়ের ঘাট, শ্রী শ্রী সারদা মায়ের ঘাটের প্রাথমিক উদ্যোক্তা বাগবাজার রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাব। অর্থাৎ যাদেরকে এতক্ষণ আপনারা দেখছেন, এই যে ছোট্ট ঘর, এই ঘরের মধ্যেই সুন্দর পরিবেশে গঙ্গাকে সাক্ষী রেখে সকলেই কিন্তু পবিত্র এই ভূমিতে তাদের প্রিয়জনের শ্রাদ্ধ শান্তি কর্ম করতে পারে। চলুন আর কি আছে দেখি। হ্যাঁ, মায়ের ঘাটের নবনির্মাণ ও সৌন্দর্যায়ন মাননীয় বিধায়ক, তৎকালীন যে বিধায়ক আপনারা জানেন তারক বন্দ্যোপাধ্যায়, মানুষ প্রিয়, মানুষের প্রিয় সেই তারক বন্দ্যোপাধ্যায় এলাকা উন্নয়ন তহবিল থেকে আর্থিক অনুদানের ভিত্তিতে সম্পন্ন হলো। যদিও তারকদা আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু তার আত্মার শান্তি কামনা আমরা করব এই কারণে যে আমরা এই মানুষটাকে পেয়ে আমরা এই এত বড় একটা কর্মকাণ্ড করতে পেরেছি। চলুন ঘাটের দিকে নিয়ে যাবো। আচ্ছা, পরটিকে দেখাবো, যদিও লেখাটা একদম যাকে বলে কালার প্রিন্টটা উঠে গেছে প্রস্তর ফলকটায়, কিন্তু আমি পড়বার চেষ্টা করছি, যদিও আমার পড়তে যদি ভুল হয় ক্ষমা করবেন। মূলত প্রাক্তন সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শ্রী তারক বন্দ্যোপাধ্যায় এবং এলাকা উন্নয়ন তহবিলের অর্থে কলকাতার বাগবাজারস্থ শ্রী শ্রী সারদা মায়ের ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়ন করা হলো। তারিখটা পড়া যাচ্ছে না, 18ই মার্চ 1411, স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি, তাই তো? পূর্ণ জন্মদিন যদিও পড়তে পারছি না, 1 ফেব্রুয়ারি 2005। অনেক কষ্ট করে পড়লাম, আপনারা ক্ষমা করবেন কারণ এতে প্রিন্টটা উঠে গিয়েছে। চলুন আপনাদের আরও ঘুরিয়ে দেখাবো বাগবাজার সারদা যে বয়েজ স্কুল, বাগবাজার যে এই যে ঘাট, বাগবাজার মায়ের ঘাটের সংস্করণের মূল উদ্যোক্তা যারা, তারাও এসছেন আমার কাছে, অল্প কয়েকজন এসছেন, বাকি সব রক্তদানে ব্যস্ত। চলুন নিয়ে যাই, চলো এদিকে এসো। চলুন এই যে ঘরটি দেখাচ্ছি, এই ঘরটা একেবারে আমরা গঙ্গা তীরের সম্মুখে, মায়ের ঘাট। মা মানেই সারদা মা, আমি সকলের মা, আমি 17 মা, আমি অ17 মা। এই কথা কে বলেছিলেন? মা সারদামণি বলেছিলেন। মায়ের ঘাট, হুগলি নদীর পূর্ব তীরের এই ঘাট আছে দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল এক সময়। বাগবাজারে অবস্থানকালে এই ঘাটে শ্রী শ্রী সারদা মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11টা বছর
নিয়মিত স্নান ও জপাদি করতেন, মানে জপ ধ্যান করতেন। বর্তমানে শ্রী শ্রী সারদা মায়ের 150তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে এই ঘাট সম্পূর্ণ সংস্কার ও ব্যবহার উপযোগী করে শ্রী শ্রী সারদা মায়ের নামেই উৎসর্গিত হলো। উদ্বোধক শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, সহাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন, ব্যবস্থাপনায় এই হচ্ছে রামকৃষ্ণ মঠ বাগবাজার। এবং 18ই মাঘ 1411 স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি ফেব্রুয়ারি 2005, ফেব্রুয়ারির 1, 2005। চলুন এবার ঘাটে নিয়ে যাই। কত মানুষের ভিড়, যদিও স্নান করতে আসেন, কেউ বা বেড়াতে আসেন, কেউ ওখানে ছবি তুলতে আসেন, কিন্তু এই মুহূর্তে আমরা একটু বেলা করে এলাম, তার কারণ একটু আমাদের জলের কাছে যেতে অনুরোধ করছি ক্যামেরা পার্সন। ওপারের ঘাট শালকিয়া, শালকিয়া বাঁধা ঘাট, হয়তো বা তার থেকেও একটু বেলুড়ের দিকে আমরা এগোচ্ছি। বেলুড় এখান থেকে দেখা যায়। দেখতে পাচ্ছেন আজকে এই ঘাটের সংস্করণ যে সংস্থা করেছিল, অর্থাৎ বাগবাজার রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সদস্য কর্মকর্তারা রয়েছেন, সিনিয়র পার্সনরা রয়েছেন, সকলের নাম হয়তো বলা সম্ভব নয়। চলুন এবার মাকে দর্শন করুন। কর্তৃপক্ষ, ক্লাব কর্তৃপক্ষ জানালো যে গঙ্গা আরতির সময় যেমন হয় প্রতি সন্ধ্যায়, আচ্ছা যাই হোক গঙ্গা আরতি শুরু হয়েছিল এবং এখনো সমান তালে এগিয়ে চলে। মাকে দর্শন করলেন, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চলুন এই স্থান আমরা ত্যাগ করব। আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। চলুন একটা মুহূর্ত কাটালাম এবং এইখান থেকেই আপনি জোয়ার ভাটা সব দেখতে পাবেন, একেবারে যাকে বলে জোয়ারের জল। কোথায় দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন ওই যে চূড়া একটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের, ট্যাঙ্কির পাশে। যদিও ক্যামেরাম্যান যদি পারেন শটটাকে জুম করে দেখান, বেলুড় মঠ দেখতে পাচ্ছি। বেলুড় মঠ, দুপুরের মঠ দেখা যাচ্ছে। বলুন একটু জোরে বলুন। দুপুরের মঠ এখানে দেখা যাচ্ছে, দুপুরের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, এদিকে বেলুড় মঠ দেখা যাচ্ছে, এখান থেকে চূড়াগুলো দেখা যাচ্ছে। ও দক্ষিণেশ্বর মন্দির, হ্যাঁ বালির ব্রিজও দেখতে পাচ্ছি, বালির ব্রিজ দেখা যাচ্ছে, জুম করে দেখা যাচ্ছে যতটা পারে ক্যামেরাম্যান চেষ্টা করছে। চলুন এবার ঘাটের কাছে দেখি কি সুন্দর বসার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন যুবক যুবতীরা যুগলে, তারা এখানে কি সুন্দর মিষ্টি হাওয়া। এটা কি গাছ? অশ্বত্থ গাছ। অপূর্ব মিষ্টি হাওয়া, সুন্দর হাওয়া, পবিত্র এই পুণ্যভূমিতে এই সমস্ত যুগলে বসে রয়েছে। কিন্তু দেখা যাবে পরবর্তী সময় আর কয়েক ঘন্টা পরেই এখানে পা ফেলার জায়গা থাকবে না। চলুন ওদিকটা নিয়ে যাই, আসুন। যদিও ওই গাছগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। বট গাছ, হ্যাঁ বট গাছ, অর্থাৎ ঠাকুর বলতেন বট গাছ হয়েও বট গাছে তুমি সকলকে আশ্রয় দিও। এই বট গাছের তলায় আমরা এতজন মানুষ এসেছি, অনেকে হয়তো আসতে পারছে না, সেখানে রক্তদান চলছে মায়ের নামে। আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর পরিবেশ, ঠান্ডা শীতল হাওয়া বইছে এবং ওদিকে দেখতে পাচ্ছি ভাটা বইছে। ভাটা যাচ্ছে তো, ভাটা যাচ্ছে। আর কোনো জায়গা আছে? এদিক থেকে দেখিয়ে নিন, ক্যামেরা পার্সনকে বলবো এখান থেকে দেখিয়ে নিন। এবং ক্যামেরা পার্সনের সুদক্ষ হাতের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার সুন্দর হাত, সে অনেকটা দূর অব্দি ছবিকে ফ্রেমবন্দি করছে। আবার দেখতে পাচ্ছি একটা লঞ্চ আসছে, একটা ছোট্ট বোট যাচ্ছে, সেটাও দেখুন কি সুন্দর সুন্দর পরিবেশ। বাহ, ছোট্ট ছোট্ট নৌকোগুলো একেবারে স্পিড বোটে, ফিরে যাই, কারণ আমাদের কাছে রক্তদানটাই বড় কথা। এই যে রক্তদানের কার্ড দেখতে পাচ্ছেন, আজকে 28 তারিখ, 28তম রক্তদান শিবির। চলুন যে গলিতে প্রবেশ করছি, মা শারদামণি যাকে বলে গভীর অন্ধকার রাতে এই পথ দিয়েই আসতেন। এই পথে আমরা যারা হেঁটে চলেছি, অর্থাৎ বাগবাজার রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সদস্যরা,
আপনাদের দেখাবো। এই পথ দিয়েই মা হেঁটে যেতেন তার বাড়িতে। আমরা মনে করি এই গলিটা একটা বিরাট পূর্ণ পদস্পর্শ পড়েছে, মায়ের পদস্পর্শ। চলুন, যদিও নতুন নতুন বাড়ি হয়ে গেছে, ভেতর দিয়ে চলুন, শর্টকাটে নিয়ে যাই। এই পথ দিয়ে মা স্নান ছেড়ে বা যাওয়ার এই পথ দিয়ে মা স্নান ছেড়ে এই যে উল্টো দিকে একটা গলি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু গলিটার সামনে দেখিয়ে দিন। এই গলি দিয়ে গিয়ে বাঁ দিকে ঘুরলেই মায়ের বাড়ি, অর্থাৎ এই পথ ধরেই মা শারদামণি গভীর রাতে স্নান করতে যেতেন, আবার ফিরে আসতেন। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পূর্ণভূমি। আপনাদের অর্থাৎ আজকে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের ভেতরে দুটো একদম যুবতী মেয়ে, দুজন ক্লাব সদস্য যুবতী মেয়ে জীবনে প্রথমবার রক্ত দিচ্ছে। চলুন ভেতরে নিয়ে আসি, আসুন। একটু মুখটা ক্লোজ শটে দেখাতে বলছি। ক্লাবের সদস্য, 22 বছর বয়স, জীবনে প্রথম রক্ত দিচ্ছে পায়েল হালদার। পায়েলকে প্রশ্ন করব একটু পরে। তারপরে আরেকজন রয়েছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সদস্যরা, তারা ব্লাড কালেক্ট করছেন। এবার দেখতে পাচ্ছি ক্লাবের আরেক সদস্য শ্রাবণী দাস, যার বয়স মাত্র 26, কিন্তু এতদিন যে সে কেন দেয়নি রক্ত সেটাও আমরা জানবো। আর পাশে আরেকজন রয়েছে, ওকে যখনই আমি তাকে বললাম তুমি রক্ত দেবে তো, বলে এখন আমার বয়সই হয়নি। ঠিক আছে, বয়সটা বাড়ুক, কত রক্ত দেয় দেখি। ঠিক আছে, রয়েছেন আমাদের মাঝে ক্লাবের অর্থাৎ রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ। আচ্ছা, আজকে প্রথমে চলে আসি পায়েলের কাছে। পায়েল, জোরে বলবি, যা হাওয়া কেটে যাবে। পায়েলের কাছে ক্লোজ শট ধরো। এতদিন জীবনে তোমার বয়স 22 হয়েছে, 18 বছর থেকে 22, 18 থেকে দেওয়া যায়, এই 4 বছর তুমি দাওনি কেন? কারণ আমাদের পাড়ায় করোনাকালীনের জন্য কিছু বছর বন্ধ হয়ে গেছিল, বিগত কিছু বছর। তো আমি চেয়েছিলাম যে আমি আমার পাড়াতে ফার্স্ট ব্লাড ডোনেট করব। তো তার জন্যই আমি এত বছর ওয়েট করেছিলাম যে এই দিনটা। তো ফাইনালি আজ এই দিনটা এসেছে, আমি ব্লাড দিচ্ছি, আমি খুব খুশি। আমার একদম ভয় নেই। অনেকে প্রথমবার ব্লাড দিতে গিয়ে ভয় পায়, বাট আমার একদম ভয় নেই। সত্যি করে বলতে কোনো লেগেছে? একদমই নয়। তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবদের কিভাবে উদ্বুদ্ধ করবে? আমি এটাই বলবো, আগামীকাল আমার বন্ধু বান্ধব, আমার বয়স থেকে যারা বড় আছে, অভিভাবকদের, তাদেরকে একটাই কথা বলবো যে রক্ত এখনকার দিনে খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এসে গেছে, যেখানে আমরা রক্ত ডোনেট করতে পারি। এমন একটা সময় যেখানে আমরা রক্ত দিতে পারি, আমরা চাই যে রক্ত দিতে। তো আমি এটাই বলবো সবাইকে যে তোমরা সবাই রক্ত দাও, মানুষকে হেল্প করো, পাশে দাঁড়াও। কারণ আজকালকার মুহূর্ত বলা যায় না কখন কি সিচুয়েশন এসে যায়। তো আমি চাই সবাইকে এটাই জানাতে যে তোমরা রক্ত ডোনেট করো আর মানুষের প্রাণ বাঁচাও। সামান্য রক্তের জন্য পিছিয়ে যেও না, ভয় পেও না, আমি এটাই বলতে চাই। অপূর্ব কথা বললো
পায়েল হালদার 22 বছর। পায়েল বললো কোনো ভয় নেই, কোনো শরীর খারাপ নেই। চলুন এবার দেখা যায় শ্রাবণীর কাছে। শ্রাবণী জীবনে 18 থেকে 26 তোমার বয়স হয়েছে, 18 বছর থেকে দেওয়া যায়, 18 পেরিয়ে এই যে 26, প্রায় 8 বছর, তাই তো? 8 বছর তুমি দাওনি কেন? 8 বছর দিনই আমার মানে একটু কিছু ভয় লাগছিল, কিন্তু আমার বোন আমার সেই উৎসাহটা জোগালো যে না দিদি দেখ কিছু ভালো লাগবে। তারপর বোনের নাম পায়েল হালদার। হ্যাঁ, এক্ষুনি যে বললো শর্টে সে। না একদমই লাগেনি, না কেটে গেল। আগামী দিনে তুমি বন্ধু-বান্ধবদের কি বলবে? আমি ওদের সেম এক্সপিরিয়েন্স দেবো যে কোনো ভয়ের ব্যাপার না, একটা প্রাণ থেকে আরেকটা প্রাণ বাঁচা, এটাই বলবো, আর কিছু। এবং পায়েল আর শ্রাবণী আজকে যা সুন্দর কথা বললো, এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আগামী দিনে এই সমস্ত অল্প বয়সী যারা রয়েছে তারা রক্তদানে তোমরা এগিয়ে এসো। চিন্তা করে দেখো, একটা কলেজ পড়ুয়া মেয়েরা যদি দিতে পারে, তোমরা কেন দেবে না? চলুন এবার আর কিছু আছে কিনা দেখি। আর এখানে প্রায় এরা বলেছিল আমরা শেষে দেবো, শেষে মনে আরো কেউ আছে ব্লাড ডোনার? আবার দেখতে পাচ্ছি দুজন। তুমিও কি প্রথম? জীবনে প্রথম? আচ্ছা, ছেলেদের মধ্যে জীবনে প্রথম দেখতে পাচ্ছি। তোমার নাম? অরিন্দম দত্ত। অরিন্দম, তোমার বয়স? আমার বয়স 19। তুমি এই ক্লাবের সদস্য? এতদিন দাওনি কেন? 1 বছর? ভয়টা আজকেই কাটলো, দাদারা সব সাহস দিল, এই কারণেই। আজকে পায়েল যদি দিতে পারে, শ্রাবণী দিতে পারে, তোমার ভয় কি ছিল? ভয়টা দিদিরা দিচ্ছে, দিদিদেরকে দেখেই দেওয়ারটা। ওরা তোমার দিদি? হ্যাঁ। তাও তো বটে। হ্যাঁ, 22 আর তোমার তো 19। আপনার? আমার নাম শঙ্কর সিং, 43 বছর বয়স। আমি এটা নিয়ে 4 বার দিচ্ছি। মাত্র 4 বার? প্রথম এই রামকৃষ্ণ মঠে আমি সদস্য, সবার প্রথম যেমন রক্তদান শিবির হয় তারক বন্দ্যোপাধ্যায় উপলক্ষে আমরা তখন দিয়ে আমরা সঙ্গে আছি। চলুন। আচ্ছা, ছোট ছোট মেয়েরা দিল, ছেলেরা দিল, আপনারা যখন রক্তদান শুরু করেন, আপনি তো একদম ইয়ং ছিলেন, তখন আপনিও রক্ত দিয়েছেন? জীবনে দেননি, যার জন্য সেই তখনকার দিনে অতটা প্রচলন ছিল না, অতটা প্রচার ছিল না। তাই ধন্যবাদ। এদিকে ইয়ে কোথায় আমাদের, একটু ধরে রাখো তো, বিনোদ বাবু বর্তমান এই ক্লাবের যিনি কোষাধ্যক্ষ, ক্যাশ সামলানোর যার কাজ, কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করছেন দেখলাম। তার সঙ্গে যেটা মানে নিয়ম বিরুদ্ধ, তা সত্ত্বেও তিনি সেটা করে ফেললেন। সেটা হচ্ছে সকাল থেকে তিনি এত খাটাখাটি করছেন, কিন্তু পেটটা বোধহয় তার খালি, কিন্তু খালি রাখবেন না এরম ভাবে, এটা আপনার উচিত হয়নি। দেখতে পাচ্ছি গ্লুকন ডি খেয়েছে, এটা কি কোনো খাদ্য? ঠিক আছে, তিনিও কিন্তু রক্ত দিয়েছেন। আজকে আপনার এই এতজন রক্ত দিতে, আপনি এবার কি বলবেন তাদেরকে, রক্তদাতাদের? আমার রক্তদাতাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই রক্তদান শিবিরটাকে ওনারা সাফল্য করেছেন। আমাদের এখানে অনেক ভিআইপি এসছেন, কিন্তু আমার সব থেকে ভিআইপি হচ্ছেন আমার ডোনাররা। আমার যদি সব ভিআইপি আসুক, কিন্তু ডোনার না হলে আমার পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। আমার ভিআইপি ডোনাররা, আমরা 28 বছর ধরে করে আসছি, আমরা লকডাউনে করতে পারিনি, আমরা আবার সবাই এক হয়ে আবার এই রক্তদান শিবিরটাকে চালু করেছি। আমরা আগামী দিন এর থেকে ভালো করার চেষ্টা করবো। আমরা কোষাধ্যক্ষ শুধু ক্যাশ সামলান না, তিনি যে রক্ত দিয়েছেন তার প্রমাণটাও রয়েছে। চলুন, আর কোনো কথা নয়, যাকে বলে দুপুর গড়িয়েছে। আরও চলুন, আপনাদেরকে আজকের মতো আপনাদেরকে ভিডিও থেকে বিদায় নেব।